স্টুডেন্টস দেখো, আজকে আমি তোমাদেরকে পরিবেশ বিজ্ঞান থেকে বেশ কিছু সেকেন্ড সামেটিভের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আলোচনা করে দিচ্ছি। ভালো করে দেখতে থাকো। তোমাদের এবছরের প্রশ্নটা মাথায় রাখবে, 50 নম্বরের হবে, 25 নম্বরের নয়। ঠিক আছে? আমি কিছু কোশ্চেন তোমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে মেনলি আলোচনা করে দিচ্ছি। দেখো, সবচেয়ে প্রথম কোশ্চেন দিয়েছে এখানটা, সেটা হচ্ছে তরলের উপরিতলের ক্ষেত্রফল ড্যাশ হলে বাষ্পায়ন দ্রুত হয়। এটা হচ্ছে ক্ষেত্রফলটা হবে হচ্ছে বেশি হলে। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন দিয়েছে বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণ, এর মানটা হচ্ছে 24.5 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, সাধারণ উষ্ণতায় ব্রোমিন তরল অবস্থায় থাকে। আচ্ছা, হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে সবসময় +1। হীরক তড়িতের, মনে রাখবে হীরক তড়িতের কথাটা বলা হয়েছে, হীরক তড়িতের কুপরিবাহী। ঠিক আছে? তাপের সুপরিবাহী কিন্তু, এটা মনে রাখবে। আচ্ছা, এরপর দেখো কয়েকটা এমসিকিউ চলে আসি শূন্যস্থান পূরণের পর। আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণের মানটা হয়, দেখো এটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে? কোনো পদার্থের একক ভরের উষ্ণতা, দেখো বলছে যে এটা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে পদার্থের আপেক্ষিক তাপ বলে। আচ্ছা, বর্ণের সাহায্যে শনাক্ত করা যায় না। দেখো, আয়োডিনের একটা বর্ণ আছে, সেটা হচ্ছে গিয়ে পার্পেল কালারের হয়, ক্লোরিন সবুজ হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইডও বাদামি হয়, নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইড, তাই তো? আচ্ছা, একটি টেস্ট টিউবে জিঙ্ক ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হলো, যা শব্দসহ নীল শিখায় জ্বলে, সেটি হলো অবশ্যই এই হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, এরপরে দেখো, জলে দ্রাব্য আয়নীয় যৌগ আর কি তড়িতের, জলে যে দ্রাব্য আয়নীয় যৌগ তড়িতের সবসময় এরা সুপরিবাহী হবে। আচ্ছা, ধাতব অক্সাইড আম্লিক না ক্ষারকীয় অক্সাইড ব্যাখ্যা করো। তা এটা ব্যাখ্যা আমি তোমাদের বলেছি, এটা ক্ষারকীয় হবে, কারণ ধাতব অক্সাইড যেমন ধরো সোডিয়াম অক্সাইড বা পটাশিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম অক্সাইড, এরা জলে দ্রবীভূত হলে এরা সবসময় তাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, সেই জন্য সেটা ক্ষারকীয় হবে। পরিবহন পরিচালন বিকিরণ দুটো পার্থক্য তোমরা এটা ডাইরেক্ট বইতে পেয়ে যাবে, এটা আমি আলোচনা করলাম না। ভালো প্রশ্নরূপে এটা পড়ে রাখতে পারো। আর এই 5 নম্বর কোশ্চেনে দেখো, আলো লঘু থেকে নয় ঘন থেকে লঘু মাধ্যমে আসছে, তা পার্শ্ববর্তী রেখচিত্রে অভিলম্ব বিভেদতল চ্যুতিকোণ নির্দেশ করে দিতে বলেছে। তা অভিলম্ব দেখো তোমার এখানে এই যে সিও ডি, যেটা হচ্ছে অভিলম্ব, তাহলে অভিলম্বকে তুমি সিও হিসেবে মার্ক করতে পারো। আচ্ছা, এরপর দেখো বিভেদতল, বিভেদতল হচ্ছে এই যে ইএফ, এটা হচ্ছে বিভেদতল, তাই তো? আচ্ছা, ইএফটা বিভেদতল। তাহলে চ্যুতিকোণ কোনটা হলো, দেখো চ্যুতিকোণ হচ্ছে আলোটা যেখান দিয়ে বেরোতে পারতো অথচ যতটা কোণ করে বেরিয়েছে এর মধ্যে যে কোণটা, এই যে কোণটা, এই যে বিওজি, এই কোণটা হচ্ছে আমাদের চ্যুতিকোণ, তাই তো? এই বিওজি অংশটা চ্যুতিকোণ। আর প্রতিসরণ কোণ কোনটা? এই যে আলোকরশ্মিটা বেরিয়ে গেছে তার সঙ্গে এই যে তোমার এখানে যে অভিলম্বের সঙ্গে যে কোণটা করেছে, অর্থাৎ বিওডি, এই বিওডিটা হচ্ছে আমাদের এখানে প্রতিসরণ কোণ। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ভালো করে নির্দেশ বুঝতে পেরে গেলে। এরপর কিছু বায়োলজি পার্টের কোশ্চেন তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো ভালো করে পড়তে পারো, এগুলোর অ্যান্সার আমি দেখাচ্ছি না, তোমরা এগুলো দেখে নিতে পারো। আরও একটা পেজ তোমাদের সমাধান করে দিচ্ছি, দেখো এটা পুরুলিয়া মিউনিসিপ্যালিটি স্কুলের কোশ্চেন। কলিচুনের সংকেত, দেখো কলিচুন এখানে হচ্ছে, এটা পোড়া চুন, এটা ক্যালসিয়াম ক্লোরাইড, কলিচুন হচ্ছে এইটা, এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা হবে। আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি 80 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে? দেখো দুটোই তো সমান হয়, তাহলে প্রতিফলন কোণটা হবে 40 ডিগ্রি। নির্দিষ্ট গলনাঙ্ক নেই কোনটার? দেখো এখানে আছে, অপশন দিয়েছে কাঁচ, বরফ আর পারদ। দেখো এই বরফ এবং পারদ এগুলো হচ্ছে তোমার দুটোই যৌগ, পারদ তো মৌল, কিন্তু কাঁচ কিন্তু একটা মিক্সচার, সেই জন্য কাঁচের কোনো গলনাঙ্ক নির্দিষ্ট হতে পারে না। অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে বিক্রিয়ার বেগটা, দেখো এবার অনুঘটকের যদি ধনাত্মক অনুঘটক হয় তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বাড়লে তার বিক্রিয়ার বেগটা বাড়বে, এরকম ধরে নেওয়া হচ্ছে, কারণ অনুঘটক কিন্তু ঋণাত্মক অনুঘটকও হয়, সেক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফল বাড়লে তার বিক্রিয়ার বেগটা কমবে। কোশ্চেনটার মধ্যে একটু গাফিলতি রয়েছে, ধনাত্মক অনুঘটক বলাটা উচিত ছিল। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? সূর্য থেকে পৃথিবীতে তাপটা আসে সাধারণত
বিকিরণ পদ্ধতিতে। আচ্ছা, জৈব অনুঘটক দেখবে প্রধানত ড্যাশ জাতীয় যৌগ লিখেছে। এইবার জৈব অনুঘটক যেগুলো হয় এগুলো সমযোজী যৌগ হয়। আচ্ছা, লোহার জিনিসের উপর নিকেলের প্রলেপ দিতে গেলে নিকেলকে ড্যাশ হিসেবে ব্যবহার করতে হবে। তা এই যে লোহার উপর যেহেতু নিকেলের প্রলেপ দেওয়া হচ্ছে, তাহলে নিকেলকে অবশ্যই রাখতে হবে হচ্ছে অ্যানোডে। তাহলে নিকেলকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে। এই কোশ্চেনটা তোমরা দেখে নিও, মুরগি পালনের আধুনিক পদ্ধতি। আচ্ছা, এরপর দেখো কয়েকটা কোশ্চেন তোমাদের দেখিয়ে দিচ্ছি। আলুতে কী অনুঘটক থাকে তোমরা জানো, ক্যাটালেজ। দেখেছি, আমি কয়েকটা লিখে দিচ্ছি। প্রস্রাবগার থেকে যে ঝাঁঝালো গন্ধ গ্যাস বের হয় সে কি কোন গ্যাসের গন্ধ? সেটা হচ্ছে অ্যামোনিয়া। আচ্ছা, টর্চে ব্যবহৃত কোষকে কি কোষ বলে? দেখবে টর্চে যে কোষটা ব্যবহার করা হয় এগুলো তোমার হচ্ছে গিয়ে একটা করে এগুলো ড্রাই সেল বলে সাধারণত, দেখবে। ঠিক আছে, ড্রাই সেল। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত লেখো, CaCO3। ঠিক আছে। আর লোহার তৈরি দ্রব্যের উপর দস্তার প্রলেপ দেওয়াকে কি বলা হয়? দস্তার যখন প্রলেপ দেওয়া হয় সেটাকে বলা হয় অ্যামালগাম। তাহলে অ্যামালগাম। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও দেখো আরও কয়েকটা ভালো প্রশ্ন তোমাদের এখানে দাগ দিয়ে দিচ্ছি, দেখে নাও। যেমন অজৈব সারের তুলনায় জৈব সারের তুলনা ব্যবহার করা ভালো কেন? মৌমাছির জীবনচক্রে কী দশা দেখা যায়? বরফে গলানো লিনতাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম বলতে কী বোঝো? মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে পার্থক্য কী? জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে, এ ঘটনার সুবিধা কী? অণুজীব ক প্রকারের ও কী কী? আচ্ছা, এর পরের পেজটা দেখো, এখানে কটা MCQ দিয়েছে। যে পদার্থটি তাপের কুপরিবাহী, দেখো সেটা হলো যে অপশানগুলো দেওয়া আছে, এর মধ্যে হবে কাঠ। আপেক্ষিক তাপের একক দেখো এখানে দেওয়া রয়েছে, এটা হচ্ছে কি তোমার হবে, দেখো এই যে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? আচ্ছা, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? এই যে বিকিরণ পদ্ধতিতে। ঠিক আছে, অপশানগুলো দেখে নাও। 50 কিলোমিটার উপরে আকাশের ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হয়, সেটা হচ্ছে প্রায় এই 4 লক্ষ ভোল্টের মতো। যেটি তড়িৎ বিশ্লেষ্য নয় সেটি হলো, দেখো এখানে অপশানগুলো দেওয়া রয়েছে, সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, গ্লুকোজ, অ্যাসিটিক অ্যাসিড। গ্লুকোজটা হবে। NaCl গলিত দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়। দেখো NaCl এর গলিত দ্রবণ তো গলানো রয়েছে, তাহলে এখানে কোনো জল নেই, তাহলে অ্যানোড উৎপন্ন হবে ক্লোরিন গ্যাস। পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়, পরিবহন বলা হয়েছে, তাহলে শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে, শুধুমাত্র কঠিন দিয়ে। ঠিক আছে। লিনতাপের একক হলো লিনতাপ, এটার একক হচ্ছে এই যে ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, এরপরে দেখো কয়েকটা কোশ্চেন দিয়েছে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে কত ক্যালোরি তাপ প্রয়োজন হয়? এটাও লিনতাপ, তাহলে এটা হবে হচ্ছে 80 ক্যালোরি, তাই তো? লোহার উপর জিঙ্কের আস্তরণ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে। তাই লোহার উপর যেহেতু জিঙ্কের আস্তরণ দেওয়া হচ্ছে, এটা তড়িৎ লেপন পদ্ধতি ঠিকই, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু অ্যামালগামেশন, কারণ জিঙ্কের আস্তরণকে সবসময় আমরা অ্যামালগামেশন বলি। এটা তড়িৎ লেপন পদ্ধতিতেও বলা যেতে পারে, সুতরাং এটা ঠিক বললে অসুবিধা নেই কোনো। বজ্রপাত বেশি হয় বর্ষাকালে না শীতকালে? বজ্রপাত সাধারণত বর্ষাকালেই বেশি হয়। ফিউজ তার সীসা ও টিন মিশিয়ে তৈরি হয়, ঠিক না ভুল? ঠিক। আচ্ছা, বরফ ও ড্যাশ নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে হিমমিশ্র তৈরি করা হয়, নুন, আমাদের খাদ্য লবণ। থার্মোফ্লাস্কের কাঁচের দেওয়ালে দুটি মধ্যবর্তী অংশ বায়ুশূন্য হওয়ায় পরিবহন, পরিচালন, বিকিরণ সব পদ্ধতিতে তাপ সঞ্চালন বন্ধ করা যায়, ঠিক না ভুল? দেখো, দুটো দেওয়াল মধ্যবর্তী অংশ বায়ুশূন্য হলে এর জন্য শুধুমাত্র পরিচালনটা বন্ধ হবে, বিকিরণ এগুলো বন্ধ হবে না, সুতরাং এই কথাটা কিন্তু ভুল। আচ্ছা, এরপর দেখো কতগুলো ছোটো ছোটো কোশ্চেন দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে রাখবে, আমি তোমাদের দেখো দেখিয়ে দিচ্ছি এখান থেকে, কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও। ঠিক আছে, দেখে নিয়েছো, এগুলো ভালো করে তৈরি করবে। আচ্ছা, তোমাদের জন্য আর একটা পেজ লাস্ট সমাধান করে দিচ্ছি, ভালো করে দেখে নাও। CuO প্লাস H2 Cu প্লাস H2O এই বিক্রিয়ার বিজারক দ্রব্য হলো, দেখো এখানে বিজারক দ্রব্য হচ্ছে হাইড্রোজেন, তাই তো? তাপের পরিচলন হয়
সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা। দেখো তাপের যে পরিচলন পদ্ধতি সেটা কিন্তু মনে রাখবে গ্যাসীয় বা তরল জায়গা থেকে হয়, সেই জন্য সেটা সন্ধ্যেবেলাটাই সবচেয়ে কিন্তু বেস্ট। আঁশ এবং ইক এই দুই ধরনের যৌগ গঠন করে, দেখবে এই যেখানে দেখো ক্যালসিয়াম, সোডিয়াম, এই জিঙ্ক কেউই নয়, কপার। কপারের ক্ষেত্রে আঁশ ও ইক দুটোই দেখা যায়। আচ্ছা, দীঘা দার্জিলিংয়ের মধ্যে কোথায় জলের স্ফুটনাঙ্ক বেশি এবং কেন? জলের স্ফুটনাঙ্ক যত তোমার দেখবে উচ্চতা বাড়বে, চাপ কমে গেলে স্ফুটনাঙ্ক কমে যায়। দার্জিলিংয়ের স্ফুটনাঙ্ক কম হবে, বেশি হবে দীঘাতে। দীঘাতে বেশি, কারণ দীঘা মানে আমাদের সমুদ্রের লেভেলে আছে। 0°C উষ্ণতায় 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে অন্তিম উষ্ণতা কত হবে? ওই 0°C থাকবে, কারণ 80 ক্যালোরি তাপ দিলে বরফটা শুধু গলে যাবে, আর কিছু হবে না। কঠিন অনুঘটককে সূক্ষ্ম বিচূর্ণীকৃত করে নিতে হয় কেন? কারণ অনুঘটক যত চূর্ণ হবে তত ওর সারফেস এরিয়া, অর্থাৎ ওই চারপাশে ক্ষেত্রফলটা পরিমাণ বৃদ্ধি পাবে, আর ক্ষেত্রফলের পরিমাণ বাড়লে, সারফেসটা বাড়লে অনুঘটক ভালোভাবে কাজ করতে পারে। এই পরমাণুতে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন সংখ্যা কত নির্ণয় করো? সোজা একদম। ভর সংখ্যা হচ্ছে যে 206, তাহলে এখানে পরমাণু ক্রমাঙ্কটা হচ্ছে 82, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যাটাও 82 হবে, আর নিউট্রন সংখ্যা হচ্ছে বিয়োগফলটা, অর্থাৎ এটা বিয়োগ করে দেখো আমরা দেখতে পাচ্ছি কত হচ্ছে 124 বিয়োগ করলে, তাই তো 4 আর 2 12, হ্যাঁ 124 হচ্ছে নিউট্রন সংখ্যা। আপেক্ষিক তাপে সিজিএস একক, আপেক্ষিক তাপে সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা একটু আগে দেখিয়ে এলাম, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, এই দুটো নিচে থাকবে। ঘনীভবন জানো, 50 গ্রাম ভরের পদার্থ এক খণ্ডের উষ্ণতা 2°C বাড়াতে 25 ক্যালোরি তাপ লাগে। আপেক্ষিক তাপ কত? আপেক্ষিক তাপের ফর্মুলা S=H/mt, তাই তো? তাহলে এখানে H বলেছে 25 ক্যালোরি তাপ লাগে, M হচ্ছে 50 আর 2°, তাহলে এটাকে কাটাকাটি করে দেখো, 25 দিয়ে কাটলে এটা 2, তাহলে 1/4 যা আসবে 0.25 এত ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে দেখে নাও, এটা এই ক্যালকুলেশনটা ভালো করে বুঝে নাও। আচ্ছা, কার্বনের যোজ্যতা 4 এবং ক্লোরিনের যোজ্যতা 1 হলে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত লেখো। তাহলে কার্বন যদি 4 হয়, ক্লোরিনের যদি 1 হয়, কোনাকুনি গুণ করে দেখো, সংকেতটা হবে CCl4, কোনাকুনি গুণ করে। অণুর প্রাথমিক গঠন কেমন হবে দেখে দেখাও। গঠনটা তোমরা জানো, কোনো অসুবিধা নেই, এইরকম দেখাতে পারো কার্বন টেট্রাক্লোরাইডের গঠন, এই যে, ঠিক আছে, এরকম গঠন দেখিয়ে দিলাম। আর লাস্ট কোশ্চেন, জারণ বিজারণ ইলেকট্রন তত্ত্ব দেখাও যে জারণ বিজারণ একসঙ্গে ঘটে। তাহলে এখানে যেটা হয়েছে দেখো, এই যে FeCl3 ক্ষেত্রে এখানে তোমাকে নিতে হবে এই রিয়াকশানটা Fe+3 আর Sn+2, এটা হচ্ছে Fe+2 আর Sn+4। তাহলে এটা তৈরি করছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এই Fe+3 থেকে Fe+2তে যাচ্ছে, এখানে ইলেকট্রন অ্যাকচুয়ালি গ্রহণ করছে, তাতে প্লাস চার্জটা কমে যাচ্ছে। আর Sn+2টা Sn+4-এ যাচ্ছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। এবারে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ ইলেকট্রন সংখ্যাটা সমান করতে হবে। ব্যাস, তাহলে এইটা হচ্ছে আমাদের যে ইলেকট্রন ছাড়ছে, তাহলে এটা হচ্ছে জারণ, আর ইলেকট্রন গ্রহণ করছে এটা হচ্ছে বিজারণ। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো এটা জারণ বিজারণ কীভাবে দেখালাম। তাহলে এই কটা প্রশ্ন তোমরা মোটামুটি ভালো করে পড়ো, এই ধরনের প্রশ্নগুলো আশা করছি পরীক্ষায় আসবে এবং আশা করছি তোমরা কমনও পাবে।